smoking is injurious to health. নমস্কার বন্ধুরা, মাঝরাতে সাসপেন্সে আপনাদের স্বাগতম। আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ দি রেসিডেন্ট পেশেন্ট। এই গল্পটি আমরা শার্লক হোমস সমগ্র বইটি থেকে নিয়েছি। গল্পে ওয়াটসনের ভূমিকায় সম্রাট, শার্লক হোমসের ভূমিকায় সৌভিক, ডক্টর পার্সি ট্রেভেলিয়ানের ভূমিকায় সুমন, ব্লেসিংটনের ভূমিকায় অগ্রাজ ও ল্যানারের ভূমিকায় অনির্বাণ। শুরু হচ্ছে শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ দি রেসিডেন্ট পেশেন্ট। বন্ধুবর শার্লক হোমসের সব কেসই যে কাহিনী বৈচিত্র্যে জমজমাট তা নয়। কিছু কেস স্মরণীয় তার নিজস্ব বিশ্লেষণী বৈচিত্র্যের জন্য, কিছু স্রেফ কাহিনী বৈচিত্র্যের প্রসাদে। হোমসের অবদান সেখানে অকিঞ্চিৎকর, তবুও ঘটনা পরম্পরার দৌলতে তা মনের মণিকোঠায় সাজিয়ে রাখবার মতো। বর্তমান কেসটি শেষোক্ত শ্রেণীর। অগাস্ট মাস, বর্ষাকাল। গুটিসুটি মেরে সকালের ডাকে আসা একটা চিঠি বারবার পড়ছে হোমস। আমি পড়ছি খবরের কাগজ, কিন্তু ভালো লাগছে না। খবর তো নেই, পার্লামেন্টে মুলতুবি। ছুটি কাটাতে সবাই এখন শহরের বাইরে। আমারও মন উড়ু উড়ু, কিন্তু পকেটে পাথেও নাস্তি বলেই বেরোতে পারছি না। তাছাড়া আমার এই সৃষ্টি সারা বন্ধুটির গ্রাম্য সভার দিকে কোনো আকর্ষণই নেই, যদি না সেখানে কোনো রহস্যের আকর্ষণ থাকে। হোমস আত্মনিমগ্ন, কথাবার্তা সম্ভব নয় বুঝে খবরহীন খবরের কাগজখানা নিক্ষেপ করে বিভোর হলাম আকাশ পাতাল ভাবনায়। এমন সময় ভাবনার ঘুড়ি ভোকাট্টা হয়ে গেল হোমসের গায়ে পড়া আচমকা মন্তব্যে। ওয়াটসন, ধরেছ ঠিক, বোকারাই এভাবে ঝগড়া মেটায়, পন্থাটা খুবই অসঙ্গত। অত্যন্ত অসঙ্গত, অত্যন্ত ভ্রান্ত বললাম সোচ্ছ্বাসে। পর মুহূর্তেই খেয়াল হলো, আরে আমার মনের কথার প্রতিধ্বনি হোমসের কণ্ঠে কেন? সোজা হয়ে বসে বিষম বিস্মিত হয়ে বিস্ফারিত চোখে চাইলাম ওর পানে। বললাম, ব্যাপার কি হোমস? এ যে কল্পনারও অতীত। আমার ভ্যাবাচাকা মুখচ্ছবি দেখে অট্টহাসি হাসল হোমস। বন্ধু হে, কিছুদিন আগে এডগার অ্যালান পং এর রচনাবলী থেকে লেখা তোমায় পড়ে শুনিয়েছিলাম। একজন যুক্তি বিশারদ তার সঙ্গী ভদ্রলোকের মনের অব্যক্ত ভাবনাগুলি হুবহু বলে গিয়েছিল। শুনে তুমি বলেছিলে এ হলো লেখকের কল্পনার লাগাম ছাড়া দৌড়। আমি বলেছিলাম ঠিক ওই রকমটি, কিন্তু আমিও করি। তোমার বিশ্বাস হয়নি। অবিশ্বাসটা মুখে প্রকাশ করনি, চোখে মুখে ফুটিয়ে তুলেছিলে। তাই যখন কাগজ ফেলে দিয়ে 7-5 ভাবতে বসলে, তোমার প্রত্যেকটা চিন্তার চেহারা বাইরে থেকে দেখছিলাম। কিন্তু আমি তো চুপ করে বসে আছি। পো যার কথা লিখেছেন, মানে যার ভাবনার চেহারা বাইরে থেকে আঁচ করা গিয়েছে, সে এক জায়গায় এভাবে বসে থাকেনি। কখনো আকাশের তারা দেখেছে, কখনো পাথরে হোঁচট খেয়েছে। মানুষের মুখ হলো মনের আয়না, অবয়ব তার নিত্য সঙ্গী। তার মানে অবয়ব দেখে মনের কথা বুঝতে পারো? অবয়ব আর চোখের ভাষা দুটোর মধ্যেই মনের চিন্তা ফুটে ওঠে। চিন্তার শুরু কখন খেয়াল আছে? না। আমি বলছি শোনো। খবরের কাগজখানা ছুঁড়ে ফেলতেই আমার চোখ পড়ে তোমার ওপর। দেখলাম 30 সেকেন্ড শূন্য চোখে তাকিয়ে রইলে, অর্থাৎ মনও চিন্তা শূন্য। তারপরেই চোখ পড়ল জেনারেল গর্ডনের বাঁধানো ছবিটার ওপর। মুখ চোখের চেহারা একটু পাল্টালো।
অর্থাৎ ভাবনার আনাগোনা শুরু হলো। এরপরই হেনরি ওয়ার্ড বেচারের না বাঁধানো ছবিখানার দিকে তাকিয়ে যা ভাবলে তা মুখেই প্রকট হলো। ভাবলে, আরে এই ছবি বাঁধালে ফাঁকা জায়গাটা তো ভরাট হবেই, গর্ডনের ছবির পাশে মানাবেও ভালো। অপূর্ব, ঠিক ধরেছ দেখছি। উচ্ছ্বসিত হয়ে উঠি আমি। আবার তাকালে বিচারের ছবির দিকে। এবার নিবিড়ভাবে বিচারের চোখ মুখ নিরীক্ষণ করলে। আস্তে আস্তে তোমার মুখ থেকে আলোড়ন মিলিয়ে গেল। মুখ নিস্তরঙ্গ, অর্থাৎ মন স্মৃতির রোমন্থনে ব্যাপৃত, অথচ তাকিয়েছিলে ছবির দিকে। তাকিয়ে তাকিয়ে ভাবছিলে মানুষটার মহান কীর্তির কথা, গৃহযুদ্ধে তার অবদানের কথা। তখন কিন্তু আমাদের অনেকেই তাকে ভুল বুঝেছিল, অবিচার করেছিল তার প্রতি। আমার মনে আছে তখন তুমি ঘৃণায় ফেটে পড়েছিলে। আস্তে আস্তে তোমার চাহনি ছবির ওপর থেকে সরে এলো, কিন্তু ভাবনা তখনও অব্যাহত রইল। অর্থাৎ ছবির মানুষটিকে নিয়ে আর ভাবছো না, ভাবছো সেই ভয়ঙ্কর গৃহযুদ্ধের কথা। কেননা তোমার চোখ জ্বলে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল, হাত মুঠো করে ফেললে। তারপরেই মুখটা বিষণ্ণ হয়ে গেল। আপন মনে মাথা নাড়লে। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে তাদের কথা ভেবে মুখটা তোমার ম্লান হয়ে গেল। আস্তে আস্তে তোমার নিজের ক্ষতচিহ্নটায় হাত বুলোলে, ফিকে হাসি হাসলে। এ হাসি আমি চিনি। দেশে দেশে ঝগড়া মেটানোর জন্যে রক্ত খুইয়ে পন্থা যে কতখানি নির্বুদ্ধিতা আর অসঙ্গত তা ভেবে তুমি নিজের মনেই হেসে উঠলে। চিন্তার এই পর্যায়ে একমত হলাম তোমার সঙ্গে এবং তা ব্যক্ত করলাম সরবে। একেবারে ঠিক। সেদিনকার সন্দেহ তাহলে মিটল তো? চলো এবার রাস্তার হাওয়া খেয়ে আসা যাক। ঘন্টা তিনেক টো টো করে বেকার স্ট্রিটে ফিরে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে একটা গাড়ি। ডাক্তারের গাড়ি দেখছি। বললে হোমস। নতুন প্রসার শুরু করেছেন। জেনারেল প্র্যাকটিশনার, বিশেষজ্ঞ নন, তবে খাটিয়ে ডাক্তার। এসেছেন পরামর্শ করতে, কপাল ভালো ঠিক সময় ফিরেছি। হোমসের পদ্ধতি আমি জানি। ব্রুহাম গাড়ির আলোর পাশে ঝোলানো বেতের বাস্কেটে কি কি ডাক্তারি যন্ত্রপাতি রয়েছে এবং তাদের অবস্থা দেখে বুঝলাম ঝট করে এত কথা কি করে বলল সে। ঘরের জানলায় আলো জ্বলছে। রাত 10টায় এসেছেন নিশ্চয় সমস্যা নিয়ে। কৌতূহলী হয়ে ঢুকলাম ঘরে। বালি রঙের জুলপিওয়ালা পাণ্ডুবর্ণ, বছর 33-34 বছরের একজন অস্থি চর্মসার ভদ্রলোক অগ্নিকুণ্ডের পাশে বসেছিলেন। বিগত যৌবন, শক্তিহীন চেহারা, একটু নার্ভাস আর লাজুক, শিল্পী সুলভ সরু হাত। ডাক্তার বলে মনে হয় না। হোমস খুশি উজ্জ্বল কণ্ঠে বলল, গুড ইভিনিং ডক্টর। মিনিট কয়েক হলো এসেছেন দেখছি। উঠে দাঁড়িয়ে ভদ্রলোক বললেন, কোচওয়ান বলল বুঝি? আপনার পাশের মোমবাতিটা এই মাত্র জ্বালানো হয়েছে দেখে বললাম। বলুন কি করতে পারি আপনার জন্য। আমার নাম ডক্টর পার্সি ট্রেভেলিয়ান, থাকি 403 নম্বর ব্রুক স্ট্রিটে। আমি জিজ্ঞেস করলাম, স্নায়ুরোগ সম্বন্ধে বিরল গ্রন্থটি তাহলে আপনার লেখা? খুশি হলেন ভদ্রলোক। রক্তিম মুখে বললেন, যাক, বইটা পড়েছেন তাহলে। প্রকাশকের হিসাব অনুযায়ী নাকি বিক্রি হয় না। আপনি ডাক্তার? যুদ্ধে ছিলাম, অবসর নিয়েছি। স্নায়ুরোগের বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা আমার আছে। মিস্টার হোমস, আমার বাড়িতে পরপর এমন সব ঘটনা ঘটছে যে আপনার কাছে ছুটে না এসে আর পারলাম না। বসল হোমস। পাইপ ধরিয়ে বললে, খুলে বলুন। ডক্টর ট্রেভেলিয়ানও বসলেন। কতগুলো কথা এতই তুচ্ছ যে শুনলে আপনার হাসি পাবে, কিন্তু না বললেও রহস্যটা স্পষ্ট হবে না, তাই সব বলবো। বাদশাহ আপনি দেবেন? প্রথমেই বলি, ছাত্র হিসেবে আমি ভালো ছিলাম। ডিগ্রি নেওয়ার পর মূর্ছা রোগ সম্পর্কে কৌতূহল জাগানো কিছু গবেষণা করেছিলাম। তারপর স্নায়ুরোগের ওপর ওই বইখানা লিখে ব্রুস পিনকার্টন পদক আর পুরস্কার দুটোই পাই। কিন্তু জমিয়ে প্র্যাকটিস করার মতো আমার পয়সা ছিল না। ক্যাভেন্ডিশ স্কোয়ারের ধারে কাছে ঘর ভাড়া আকাশ ছোঁয়া,
ডাক্তারি সরঞ্জামের খরচও অনেক, বসার না যাওয়া পর্যন্ত হাতে টাকাও দরকার। এত রেস্ট তো আমার ছিল না। কিন্তু হঠাৎ বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ে পড়ল। আশ্চর্য একটা সুযোগ পেলাম। বছর কয়েক আগে ব্লেসিংটন নামে এক অচেনা ভদ্রলোক সকালে আমার সঙ্গে দেখা করলেন এবং গায়ে পড়ে আমাকে সাহায্য করতে চাইলেন। ছাত্রজীবনে আমার সুনাম তিনি শুনেছেন। আমি যে পদক আর পুরস্কার পেয়েছি সে খবরও রাখেন। জিজ্ঞেস করে জেনে নিলেন আমি মদ খাই না, বদনেশায় আসক্ত নই, অথচ পকেটে রেস্ত নেই বলে পয়সার জমাতে পারছি না। উনি তখন বললেন, দেখুন মশাই, আমার বেশ কিছু টাকা এমনিই পড়ে আছে, আমি তা খাটাতে চাই, তাতে আপনার লাভ আবার আমারও লাভ। শুনি তো আমার দম বন্ধ হয়ে আসে আর কি। এই যে মেঘ না চাইতেই জল। উনি তখন খুলে বললেন প্রস্তাবটা। ঘর ভাড়া, সাজ সরঞ্জাম কেনা, লোকজনের মাইনে, সব খরচ ওনার। আমার কাজ হবে কেবল রোগী দেখা। রোজগার যা হবে তার 3 ভাগ উনি নেবেন, 1 ভাগ আমি পাবো। আমি রাজি হয়ে গেলাম। লেডি ডেতে প্র্যাকটিস শুরু করলাম। দোতলার সবচেয়ে ভালো ঘর দুটোয় উনি নিজে রইলেন। হাট খারাপ বলেই সবসময় ডাক্তারের সান্নিধ্যেই থাকতেন। ঘর থেকে খুব একটা বেরোতেন না, কারোর সঙ্গে মিশতেন না। কিন্তু প্রতিদিন সন্ধে হলেই নিচে এসে আমার খাতাপত্র দেখে গিনি পিছু 5 শিলিং 3 পেনি আমাকে দিয়ে বাকিটা নিজের ঘরে নিয়ে গিয়ে বাক্সে মজুত করতেন। রোজগারও ভালো হচ্ছিল। দেখতে দেখতে আমার পয়সা জমে গিয়েছিল। এই কয়েক বছরেই ভদ্রলোক বড়লোক হয়ে গেলেন আমার দৌলতে। কয়েক সপ্তাহ আগে হন্তদন্ত হয়ে এসে ব্লেসিংটন বললেন, দরজা জানলায় মজবুত খিল লাগানো দরকার, ওয়েস্ট এন্ডে নাকি সাংঘাতিক ডাকাতি হয়ে গেছে। ভীষণ উত্তেজিত দেখলাম ভদ্রলোককে। কয়েক সপ্তাহ কাটল অদ্ভুত অস্বস্তির মধ্যে। সব সময় জানলা দিয়ে উঁকি মেরে দেখতেন বাইরে। রাত্রিরে ডিনারের পর একটু বেড়ানোর অভ্যেস ছিল, তাও বন্ধ হয়ে গেল এরপর। দেখে শুনে মনে হলো ভয়ে সিটিয়ে আছে নষ্ট প্রহর। কাকে বা কিসের জন্য এত আতঙ্ক, জিজ্ঞেস করতে গিয়ে হলো বিপত্তি। তেলে বেগুনে চলে উঠলেন। কাজেই আমি আর ও নিয়ে কথা বলিনি। আস্তে আস্তে সুস্থির হলেন। আগের মতো ডিনারের পর আবার বেড়ানো শুরু করলেন। তারপরে এমন একটা ঘটনা ঘটল যে একেবারে বিছানা নিলে। দুদিন আগে একটি চিঠি পাই আমি। চিঠিতে তারিখ নেই, ঠিকানা নেই। শুনুন, পড়ছি। একজন খানদানি রুশ ভদ্রলোক বিখ্যাত বিশেষজ্ঞ ডক্টর পার্সি ট্রেভেলিয়ানকে দিয়ে তার মূর্ছা রোগের চিকিৎসা করাতে চান। কাল সন্ধ্যে 6:15 তিনি আসবেন ডাক্তারের চেম্বারে। ডাক্তারবাবু যেন হাজির থাকেন। মূর্ছা রোগের চিকিৎসায় সবচেয়ে বড় অসুবিধা হলো রোগী পাওয়া। তাই খুব উৎসাহ পেলাম চিঠি পেয়ে। পরের দিন চেম্বারে এলেন 2 ব্যক্তি। একজন রোগা, লম্বা, গম্ভীর, বয়স্ক, অতি মামুলি চেহারা, আভিজাত্যহীন। আর আরেকজন কান্তিমান যুবক, চওড়া বুক, ধারালো নাক মুখ। ভাঙা ভাঙা ইংরেজিতে যুবকটি পরিচয় দিলেন নিজেদের। বয়স্ক পুরুষ তার বাবা। মূর্ছা রোগের প্রকোপে বড্ড কষ্ট পাচ্ছেন। চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। বাবাকে আমার কাছে রেখে তাই তিনি পাশের ঘরে থাকতেন। বয়স্ক ভদ্রলোককে পরীক্ষা শুরু করলাম। জবাব দিলেন উল্টোপাল্টা। বোধ হয় ভাষাটা জানা নেই বলেই। কিছুক্ষণ পরে কোনো জবাব না দিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন সামনে। চোখ মুখ শক্ত হয়ে গেছে। দেখে বুঝলাম রোগের আক্রমণ শুরু হয়ে গেছে। নাড়ি, জ্বর, মাংসপেশি, প্রতিক্রিয়া পরীক্ষা করে অবাক হলাম, সব স্বাভাবিক। তাই অ্যামাইল নাইট্রেট শুকিয়ে ঘোর কাটানো দরকার ভেবে ল্যাবরেটরিতে গেলাম ওষুধটা আনতে। মিনিট 5 পরে এসে দেখলাম ঘর খালি। তিনি নেই। পাশের ঘরে তার ছেলেও নেই। চাকরটা নতুন, তেমন চটপটে নয়। রুগী কোথায় সে বলতে পারল না। আওয়াজও নাকি পায়নি। দরজা ভেজানো, বন্ধ নয়। পুরো ব্যাপারটা একটা বিরাট রহস্য হয়ে গেল আমার কাছে। ব্লেসিংটন বেড়ানো শেষ করে ফিরে এলেন একটু পরে। ইদানিং ওর সঙ্গে খুব কম কথা বলি, তাই এ প্রসঙ্গে কোনো কথা বললাম না।
রুশ ভদ্রলোকরা আবার আসবেন ভাবিনি। পরের দিন ব্লেসিংটন বেরিয়ে যাওয়ার একটু পরেই তাই ওনাদের আসতে দেখে একটু অবাক হয়ে গেলাম। কাচুমাচু মুখে ওনারা বললেন, কালকের ব্যাপারটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। রোগের আক্রমণ কেটে যাওয়ার পর ভদ্রলোকের মনে হলো একটা নতুন জায়গায় বসে আছেন। কেন এসেছেন, কোথায় এসেছেন, কিছু মনে করতে পারলেন না। প্রতিবার ঘোর কেটে যাওয়ার পর এই রকমই হয়, আগের কথা খেয়াল থাকে না। তাই সোজা বেরিয়ে যান ঘর থেকে। বাবাকে বেরিয়ে যেতে দেখে ছেলে ভাবেন ডাক্তারের সঙ্গে কাজ শেষ হয়েছে বলেই বুঝি বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন তিনিও বেরিয়ে যান। বাড়ি যাওয়ার পর জানা যায় আসল ব্যাপারটা। নতুন করে রুগীর সঙ্গে আলোচনা করতে বসলাম। ছেলে গেলেন পাশের ঘরে। আধ ঘন্টা পরে প্রেসক্রিপশন লিখে দেওয়ার পর ছেলে এসে বাবাকে ধরে ধরে নিয়ে গেলেন বাইরে। একটু পরেই বেরিয়ে ফিরলেন ব্লেসিংটন। শটান গেলেন ওপরের ঘরে। পর মুহূর্তেই দুমদাম করে বললেন, কে ঢুকেছিল আমার ঘরে? উন্মত্ত চেহারা দেখে মাথা ঠিক নেই বুঝে রুক্ষতাটা গায়ে মাখলাম না। সবই নয় বললাম, কেউ তো ঢোকেনি। শুনে ঠান্ডা হওয়া দূরে থাকুক, তুরুক নাচ নাচতে নাচতে শটান আমাকে মিথ্যেবাদী বলে বসলেন ব্লেসিংটন। ওপরের ঘরে টেনে নিয়ে গিয়ে দেখালেন সত্যি কার্পেটের উপর কতগুলো বড় আকারের পায়ের ছাপ, যা তার মোটেই নয়। কালকে বিকেলে তুমুল বৃষ্টি হয়েছিল, মনে আছে নিশ্চয় আপনার? বেশ বুঝলাম। রুশ রোগীর ছেলেটি ভিজে জুতো নিয়ে এই ঘরে ঢুকেছিলেন। জিনিসপত্রে হাত দেননি, কিন্তু বসবার ঘরে বসে না থেকে উপরের ঘরে ঢুকে পায়চারি করে গিয়েছেন কার্পেটে। ব্যাপারটা এমন কিছু গুরুতর নয় যে ভেঙে পড়তে হবে। কিন্তু মিস্টার ব্লেসিংটন দেখলাম আতঙ্কে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললেন। আর্ম চেয়ারে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কিন্তু কান্নাটা কেন সেটা স্পষ্ট করে বলতে পারলাম না। আমিও কথা বলতে পারলাম না, তাই আপনার কাছে এলাম। খামোখা ভয় পাচ্ছেন মিস্টার ব্লেসিংটন, আপনি গিয়ে যদি একটু বুঝিয়ে বলেন তো ভালো হয়। নিমিলিত চোখে পাইপ টানতে টানতে প্রত্যেকটা শব্দ কান খাড়া করে শুনল হোমস। ডাক্তারের কাহিনী যে তার প্রাণে সাড়া জাগিয়েছে, পাইপ থেকে ধুম উদ্গীরণের ধরন দেখেই তা বুঝলাম। কাহিনী শেষ হতেই উঠে পড়ল চেয়ার ছেড়ে। 15 মিনিটের মধ্যে এসে গেলাম ব্রুক স্ট্রিটে ডাক্তারের চেম্বারে। চওড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠছি, এমন সময় ফস করে নিভে গেল ওপরের আলো। অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো কম্পিত কণ্ঠে বজ্রনাথ, খবরদার, হাতে পিস্তল আছে, উপরে উঠলেই খতম করে দেব। কি হচ্ছে মিস্টার ব্লেসিংটন, মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন দেখছি। আরে ডাক্তার নাকি? সঙ্গে কারা? হ্যাঁ, অন্ধকারেই টের পেলাম আমার এবং হোমসের সারা গায়ে হাত বুলিয়ে কে যেন পরীক্ষা করছে। তারপরেই জ্বলে উঠল গ্যাস বাতি। আসতে পারেন, ঠিক আছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, একটু হুঁশিয়ার থাকা দরকার। আলোয় দেখলাম বিচিত্র ভদ্রলোককে। এককালে খুব মোটা ছিলেন, এখনো মোটা রয়েছেন, কিন্তু আগের মতো নয়। বুলডগের মতো শিথিল চামড়া ঝুলছে মুখময়। ভীষণ ঘাবড়ে যাওয়ায় থির থির করে কাঁপছে গালের চামড়া। বালি রঙের পাতলা চুল যেন ভয়ের চোটে খাড়া হতে চাইছে। আমরা এগিয়ে যেতেই হাতের পিস্তলটা পকেটে রেখে বললেন, আসুন মিস্টার হোমস। ডাক্তারের কাছে শুনেছেন নিশ্চয়ই, ঘরে কারা যেন ঢুকেছিল। তারা কারা মিস্টার ব্লেসিংটন? আপনাকে খুন করতেই বা চাইছে কেন? প্রশ্ন করল হোমস। ঘাবড়ে গেলেন ব্লেসিংটন। আমতা আমতা করে বললেন, তা তো জানি না, আপনাকেই তলব করলাম, আপনার মুখেই শুনবো বলে। আপনি জানেন না? আসুন আসুন, ওপরে আসুন, আসুন ওপরে আসুন। গেলাম ওপরের ঘরে ভদ্রলোকের পেছন পেছন। সুন্দরভাবে সাজানো ঘরের এক কোণে রাখা একটা পেল্লায় কালো বাক্সের দিকে
আঙুল তুলে ব্লেসিংটন বললেন, আমার সারা জীবনের টাকা ওর মধ্যে আছে। ব্যাংকে আমি ভরসা পাই না। জীবনে একবারই টাকা খাটিয়েছি ডাক্তারের মারফত। ঘরের লোক ঢুকছে দেখে সেই কারণেই ঘাবড়ে গেছি। মিস্টার ব্লেসিংটন, আমাকে ঠকালে কিন্তু সাহায্য পাবেন না। সবই তো বললাম। বিরক্ত মুখে পেছন ফিরল হোমস। তাহলে চললাম। সে কি করা উচিত বলে যান। ভাঙা গলায় বললেন ব্লেসিংটন। প্রাণ খুলে কথা বলা উচিত, যা সত্যি তা বলা উচিত। বলে আর দাঁড়ালো না হোমস। আমাকে নিয়ে নেমে এলো রাস্তায়। হাঁটতে হাঁটতে বলল, অযথা ঝামেলায় তোমাকে টেনে আনার জন্য আমি দুঃখিত ওয়াটসন, তবে ব্যাপারটা ইন্টারেস্টিং। তা তো বুঝলাম, কিন্তু মাথায় তো কিছু ঢুকছে না। 2 অথবা 3 লোক আছে এর মধ্যে। ব্লেসিংটনের ওপর তারা ক্ষেপে আছে। এদের একজন রুগীর ছদ্মবেশে ডাক্তারকে আটকে রাখে, আর একজন সেই ফাঁকে ব্লেসিংটনের ঘরে ঢোকে। রোগটা সির্ফ অভিনয়, কিন্তু কপালক্রমে 2বারই ঘরের বাইরে রইল ব্লেসিংটন। তার মানে ওই সময়টা যে তার বেরোনোর সময় এতটাই তা জানে। চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকলে জিনিসপত্র নাড়াচাড়া করতো। তাছাড়া প্রাণের ভয় থাকলে চোখ দেখলেই তা বোঝা যায়। ব্লেসিংটনের চোখে আমি মৃত্যু ভয় দেখেছি ওয়াটসন। ও জানে কারা ঘরে এসেছিল, কিন্তু চেপে যাচ্ছে। অথবা হয়তো ঘরের মধ্যে লোক ঢোকার ব্যাপারটা মন গড়া। ডক্টর ট্রেভেলিয়ান বানিয়ে বলেছেন। নিজেই হয়তো ঘরে ঢুকেছিলেন কোনো বদমতলবে। মুচকি হাসল হোমস আমার কল্পনার দৌড় দেখে। বলল, ও সম্ভাবনা বাতিল করে দিয়েছি সিঁড়ির কার্পেটে সেই জোয়ান লোকটার পায়ের ছাপ দেখে। মাপটা ডাক্তারের জুতোর মাপের চেয়ে বড়। তাছাড়া ডাক্তার ছুচলো জুতো পরেন, সে পরে এসেছিল চৌকোনে জুতো। যাকে আশা করছি কালকেই নতুন খবর পাবো ব্রুক স্ট্রিট থেকে। সত্যি খবর এলো, অত্যন্ত অভাবনীয়ভাবে। সাত সকালে ধর্মরিয়ে বিছানায় উঠে বসলাম হোমসের ধাক্কায়। চিরকুট এসেছে ডক্টর ট্রেভেলিয়ানের কাছ থেকে। নোটবুক থেকে ছেঁড়া কাগজে দ্রুত লিখেছেন, ভগবানের নামে বলছি, এক্ষুনি আসুন। পিটি। চিরকুট পাঠিয়েছেন কোচোয়ানের হাতে। গাড়ি নিয়ে সে দাঁড়িয়ে আছে নিচে। 15 মিনিট লাগলো ডাক্তারের চেম্বারে পৌঁছাতে। আমাদের দেখেই মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক। সর্বনাশ হয়ে গেল, মিস্টার ব্লেসিংটন সুইসাইড করেছেন, গলায় দড়ি দিয়েছেন কাল রাতে। শীষ দিয়ে উঠল শার্লক হোমস। কাতর কণ্ঠে ডাক্তার বললেন, কি করি বলুন তো, সব গুলিয়ে যাচ্ছে আমার। পুলিশ অবশ্য এসে গেছে, উপরে আছে। জানলেন কখন? সকাল 7টা নাগাদ রোজকার মতো চা নিয়ে গিয়েছিল ছি। দেখলো ঘরের ঠিক মাঝখানে ঝুলছেন। ল্যাম্পের হুকে দড়ি বেঁধে কালো বাক্সটা থেকে লাফিয়ে ঝুলে পড়েছেন। চিন্তামগ্ন ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হোমস। তারপর ডাক্তারের পেছন পেছন উঠল ওপরের ঘরে, সঙ্গে আমি। ঢুকেই দেখলাম ভয়াবহ সেই দৃশ্য। স্থূলকায় ব্লেসিংটন ঝুলন্ত অবস্থায় যেন আরো মোটা হয়ে গিয়েছেন। ছাল ছাড়ানো মুরগির গলার মতো লম্বা হয়ে বেরিয়ে রয়েছে গলা। বাদবাকি দেহটা নরদেহ বলে মনে হচ্ছে না। অত্যন্ত অস্বাভাবিক, অত্যন্ত বেমানান লাগছে সবকিছু। গোড়ালি ফুলে উঠেছে। পাশে দাঁড়িয়ে চটপটে চেহারার একজন পুলিশ ইন্সপেক্টর নোট বই খুলে কি যেন লিখছে। হোমসকে দেখেই স্বাগত জানালো ইন্সপেক্টর। হোমস বললে, আরে ল্যানার্জে, কি সিদ্ধান্তে পৌঁছালে? ভয়ের চোটে মাথা ঠিক রাখতে পারেননি ভদ্রলোক। ওই দেখুন না, শোয়ার জন্য বিছানা দেওয়া রয়েছে। তারপর ভোর 5টা নাগাদ উঠে ঝুলে পড়েছেন। জানেন তো, বেশিরভাগ লোক ওই সময় আত্মহত্যা করে। লাশ পরীক্ষা করে আমি বললাম, মাসেল যেরকম শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে ঘন্টা 3 আগে মারা গেছেন ইনি।
অস্বাভাবিক কিছু পেয়েছো ঘরে? হোমস শুধোয়। হাত ধোয়ার জায়গায় পেয়েছি একটা স্ক্রুড্রাইভার আর কয়েকটা স্ক্রু। কাল রাতে 4টে চুরুট খেয়েছিলেন ভদ্রলোক। পুরো অংশগুলো পেয়েছি ফায়ারপ্লেসে। এই দেখুন। চুরুটের হোল্ডার? না। চুরুটের বাক্স? এই তো, কোটের পকেটেই ছিল। বাক্স খুলে একটা চুরুট বার করে শুকলো হোমস। বলল, হাভানার চুরুট। কিন্তু এই পোড়া চুরুটগুলো ওলন্দাজেরা আমদানি করেছে তাদের পূর্ব ভারতীয় উপনিবেশ থেকে। এইসব চুরুট খড়ে মোড়া থাকে, একটু বেশি লম্বাটে আর সরু হয়। বলতে বলতে পকেট ল্যাম্পের আলোয় পোড়া চুরুট 4টে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বললে হোমস, দুটো চুরুট ছুরি নিয়ে কাটা, বাকি দুটো সাজানো দাঁত দিয়ে কাটা। ল্যানার এটা আত্মহত্যা নয়, খুন। ঠান্ডা মাথায় মার্ডার। অসম্ভব! এত ঝামেলা পাকি কেউ খুন করে না। সেটাই তো দেখতে হবে। হে, খুনিরা কিভাবে? বাড়িতে ঢুকলো সামনের দরজা দিয়ে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। চলে যাওয়ার পর বন্ধ করা হয়েছিল। জানলেন কি করে? চিহ্ন দেখে। আরো খবর দিচ্ছি। বলে হোমস দরজার কাছে গিয়ে চাবি ঘুরিয়ে চুল চেরা চোখে উল্টে পাল্টে দেখলো চাবিটা। দেখলো চাবির ফোকর। তারপর বিছানা, কার্পেট, চেয়ার, ম্যান্টেলপিস, মৃতদেহ আর দড়ি পরীক্ষা করলো। সবশেষে দড়ি কেটে ডেড বডি শোয়ানো হলো চাদরের উপর। বললে, দড়িটা কোত্থেকে এলো? ডক্টর ট্রেভেলিয়ান বিছানার তলা থেকে এক বান্ডিল দড়ি বার করে বললেন, এখান থেকে কেটে নেওয়া হয়েছে। উড়ে মরার ভয়ে দড়ি রাখতেন খাটের তলায়। সিঁড়িতে আগুন লাগলে জানালা খুলে যাতে পালাতে পারেন। ফলে ওদের ঝামেলাও কমে গেল। ম্যান্টেল পিস থেকে ব্লেসিংটনের এই ছবিখানা নিয়ে চললাম, কাজে লাগবে। কিন্তু কিছু তো ভুলে গেলেন না। 3 জন এসেছিল একে খুন করতে। রুশ রোগীর ছদ্মবেশে বয়স্ক লোকটিকে মাঝে রেখে শাড়ি দিয়ে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিল 3 জনে। সবার আগে সেই জোয়ান ছোকরা, ছদ্মবেশী রোগীর সাজানো ছেলে। দরজা খুলে বাড়িতে ঢুকিয়েছিল যে, তার হুদিস এখনো পেলাম না। ল্যানার চাকরটাকে গ্রেপ্তার করো। ডাক্তারের মুখে শুনেছি সে নতুন এসেছে কাজে। পালিয়েছে ছোড়া। গজ গজ করে বললেন ডাক্তার। হোমস বললে, সে ছিল সবার পেছনে। অভিভূত কণ্ঠে বললাম, হোমস, এত কথা তুমি বলছো কি করে? ভায়া, পায়ের ছাপ যে পরপর পড়েছে, ভুল হবার জোটই নেই। কোন ছাপটা কোন শ্রীমানের সেটা তো কাল রাতেই জেনে গেছি। ওরা দরজার সামনে পৌঁছে তার দিয়ে খুঁচিয়ে খুলে ফেললো তালা। খালি চোখেই আঁচড়গুলো দেখা যায়, আতসকাচের দরকার হয় না। তারপর কাবু করলো ব্লেসিংটনকে। খুব সম্ভব বিছানায় বসিয়ে নিজেরা বসলো বিচার সভার মতো একটা পরামর্শ সভায়। পুরো হোল্ডারে চুরুট লাগিয়ে বসলো চেয়ারে। জোয়ান সাগরের এইখানে বসে চুরুট খেয়ে ছাই ঝাড়লো ড্রয়ার আলমারিতে, আর তেসরা আদমি পাইচারি করতে লাগলো ঘরময়। বিচারে সাব্যস্ত হলো ফাঁসি দেওয়া হবে ব্লেসিংটনকে। ফাঁসি দেবে বলেই গার্ড বা পুরীর মতো কপিকল জাতীয় কিছু একটা সঙ্গে এনেছিল নিশ্চয়ই। ফাঁসি কাঠ বানিয়ে তো নিজেরাই, স্ক্রু ড্রাইভার আর স্ক্রু পর্যন্ত এনেছিল কড়ি কাঠে লাগাবে বলে। কিন্তু ল্যাম্পের হুকটা দেখে সেই হাঙ্গামা করতে হলো না। ফাঁসিতে ঝুলিয়ে বিদায় হলো জল্লাদরা। তারপর ভেতর থেকে স্যাঙ্গেদ বন্ধ করে দিল দরজা। যেন প্রত্যক্ষ করে বলছে, এমনি ভাবে প্রতিটি ব্যাপার বিশদভাবে বলে গেল হোমস। ছোট ছোট চিহ্ন থেকে এইভাবে সাজানো খুনের দৃশ্য শুনে তাজ্জব হলাম প্রত্যেকে। ইন্সপেক্টর তক্ষুনি বেরিয়ে গেল চাকরের খোঁজে। বেকার স্ট্রিটে ফিরে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে বেরিয়ে গেল হোমস। বেলা 3টের সময় এলেন ডাক্তার আর ইন্সপেক্টর। হোমস ফিরল আরো 45 মিনিট পরে, মুখ প্রসন্ন। খবর শুভ নিশ্চয়। কি খবর ইন্সপেক্টর? শুধ হলো ল্যানারকে। সাবাস,
আর আমি পাকড়াও করেছি বাকি দুজনকে। সে কি? একযোগে চেঁচিয়ে উঠলাম তিনজনই। পাকড়াও করেছি মানে তাদের ঠিকুজি কুষ্টি জেনে ফেলেছি। ব্লেসিংটনকে পুলিশ মহল চেনে, যারা খুন করে গেল তাদেরকেও চেনে। এদের নাম বিডল, হেওয়ার্ড আর মোফোর্ড। ওয়াশিংটন ব্যাংক ডাকাত? আটকে উঠল ইন্সপেক্টর। একেবারে ঠিক। তাহলে ব্লেসিংটনের আসল নাম স্যাটন? তার বলতে আমি আর ডক্টর ট্রেভেলিয়ান মৃরের মতো দৃষ্টি বিনিময় করলাম। হোমস বুঝিয়ে দিল, 5 জন মিলে ডাকাতি করেছিল ওয়ার্ডিংটন ব্যাংকে। 4 জনের নাম এইমাত্র বললাম, আর 5ম জন হলো কার্টরাইট। কার্ড টোবিনকে খুন করে 7,000 পাউন্ড নিয়ে চম্পট দেয় এরা। ঘটনাটা ঘটে 1875 সালে। পুলিশ 5 জনকেই ধরে। রাজসাক্ষী হয় এই ব্লেসিংটন বা সাটন, অথচ এদের মধ্যে সবচেয়ে বদমাশ ছিল এই সাটন। ফাঁসি হয়ে যায় কার্টরাইটের। বাকি 3 জন জেলে যায়। 15 বছরের মেয়াদ ফুরোনোর বছর কয়েক আগেই ছাড়া পেয়ে এরা হন্যে হয়ে খুঁজতে থাকে সাটনকে। 2 বার খুন করতে এসে ফিরে যায়। ভাগ্যক্রমে বাড়ি থাকেনি সাটন। 3য়বারে কাজ হাসিল করেছে। ডক্টর ট্রেভেলিয়ান বললেন, খবরের কাগজে 3 জনের খালাস পাওয়ার খবরটা পড়েই বোধ হয় কত ভয় পেয়েছিল ব্লেসিংটন। হ্যাঁ, ডাকাতির গল্প যা বলেছিল সেটা গল্পই। কিন্তু আমার কাছে খুলে বললেই তো হতো। খুলে বলা কি যায়? পুরনো দোস্তদের হিংস্র প্রকৃতি সে যতটা জানে আর কেউ তা জানে না। জিঘাংসা যাদের রক্তে, তারা জেল থেকে বেরিয়ে কি করবে তা হাড়ে হাড়ে বুঝেছিল বলেই আতঙ্কে আটখানা হয়ে গিয়েছিল পাপিষ্ট সাটন। অথচ লজ্জার মাথা খেয়ে আপনাকে বলতে পারেনি। তাই চেয়েছিল ব্রিটিশ কানুনের সাহায্য নিয়ে বাঁচতে। কিন্তু বিচার কানুনের চেয়ে বড়। ব্রুক স্ট্রিটের রহস্য কাহিনীর পরিসমাপ্তি এইখানে। কেননা 3 বিচারক জল্লাদের টিকি ধরা আর যায়নি। বছর কয়েক আগে পর্তুগিজ উপকূলে একটা জাহাজ নিখোঁজ হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের বিশ্বাস খুনি 3 জন আরোহীদের মধ্যে ছিল। এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ দি রেসিডেন্ট পেশেন্ট। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।